শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পরম করুণাময়ের কৃপায় আমরা আজকে শুরু করব পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, আজকে তোমাদের সাথে ক্লাসের পুরোটা সময় জুড়ে থাকবে। আশা করি তোমরাও আমাদের সাথে যুক্ত থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, সারা পৃথিবীতে করোনা মহামারী যখন ছড়িয়ে পড়ে, বাংলাদেশেও এই করোনার আঘাত আসে, যে কারণে দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত এই অনলাইন শিক্ষা কার্যক্রম তোমাদের শিক্ষাক্ষেত্রে যে ক্ষতি হচ্ছে সেখানে কিছুটা হলেও পূরণ হবে বিদায় এই কার্যক্রম চালু করেছে। এই কার্যক্রম তখনই সার্থক হবে যখন তোমরা আমাদের প্রত্যেকটি ক্লাস, প্রতিনিয়ত আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি, তোমরা যখন আমাদের ক্লাসগুলো দেখবে এবং প্রত্যেকটি ক্লাস যখন তোমরা অনুসরণ করবে, তখনই তোমরা এখান থেকে উপকৃত হতে পারবে এবং আমরাও সার্থক হব, আমাদের এই পরিশ্রম সার্থক হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের বাংলাদেশের কৃষি নামক দ্বিতীয় অধ্যায়ের নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা জানো যে ইতিমধ্যেই আমরা দ্বিতীয় অধ্যায়ের বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাস তোমাদের সাথে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, শিক্ষণফল প্রত্যেকটি ক্লাসে আমরা প্রথমে তোমাদেরকে ক্লাসের শিক্ষণফল সম্পর্কে ধারণা দিয়ে থাকি। আজকের ক্লাস শেষে তোমরা যা জানতে পারবে যে বাংলাদেশের কৃষি উন্নয়নে পারমাণবিক শক্তি, বায়োটেকনোলজি পদ্ধতি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তারপরে আছে বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি, বিশেষ করে উন্নত বীজ উদ্ভাবনের ফলাফল মূল্যায়ন করতে পারবে। সর্বশেষ যে বিষয়টি রয়েছে, কৃষি উন্নয়নে গৃহীত নীতি ও কর্মসূচির প্রতি সমর্থন দানে উদ্বুদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। প্রথমেই আমাদের যে বিষয়টি আসছে সেটি হচ্ছে বাংলাদেশের কৃষি উন্নয়নে গৃহীত যেসব ব্যবস্থাগুলি, তার প্রথমেই আছে পারমাণবিক কৃষি প্রযুক্তি। পারমাণবিক কৃষি প্রযুক্তি।
এই পারমাণবিক কৃষি প্রযুক্তিতে বলা হয়েছে যে FAO অর্থাৎ ফাও এবং আন্তর্জাতিক আণবিক শক্তি কার্যক্রমের মাধ্যমে স্বীকৃত খাদ্য ও কৃষি খাতে যেমন প্রকৃতি, মাটি, শাকসবজি, বৃক্ষ, প্রাণী, বায়ু এমনকি খাদ্য সামগ্রীতে যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের মাধ্যমে পরিমাণগত, গুণগত বা রূপগত পরিবর্তন সাধনকেই পারমাণবিক কৃষি প্রযুক্তি বলে। গত 3 দশকে বাংলাদেশের কৃষি খাতে পারমাণবিক কৃষি প্রযুক্তির ব্যবহার উন্নত দেশের মতো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পারমাণবিক কৃষি প্রযুক্তির গুরুত্ব বা যে উল্লেখযোগ্য ব্যবহার সমূহ আমরা এখন দেখব। যে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার এবং তার গুরুত্ব হলো যে গামা রেডিয়েশন উদ্ভিদ ও প্রাণীর রোগ জীবাণু নিরাময়ে ভূমিকা রাখে। বিভিন্ন উদ্ভিদ, প্রাণী ও রোগের জন্য বিভিন্ন শ্রেণীর নিউক্লিয়ার মেডিসিন রয়েছে। তেজস্ক্রিয় পরমাণু ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি পদ্ধতিতে অনেক বিক্রিয়ার কৌশল নির্ণয় করা যায়। যেমন তেজস্ক্রিয় পরমাণু ব্যবহারের দ্বারা সালোক সংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ প্রস্তুতির কৌশলটি জানা যায়। রেডিও আইসোটোপ এর সাহায্যে উন্নত মানের শস্য বীজ সংরক্ষণ করা যায় এবং শস্য বীজের স্থায়িত্ব বৃদ্ধি করা যায়। সাধারণত শস্য বীজের গুণগত মান এবং 1 বছর সঠিক থাকলেও রেডিও আইসোটোপের সাহায্যে এর স্থায়িত্ব 5 বছর বা 10 বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী করা যায়। রেডিয়েশনের মাধ্যমে শস্য বীজের গুণগত মানের পরিবর্তন করে উৎপাদন ও বৃদ্ধি করা যায়। যেমন লবণাক্ততা প্রতিরোধী শস্য বীজ উদ্ভাবন, উপসি বীজ উদ্ভাবনে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা যায়। আমাদের দেশে গামারশ্মি প্রয়োগে উচ্চ প্রোটিনযুক্ত নতুন জাতের ছোলা ফরিদপুর 1, নতুন জাতের পাট অ্যাটম 38 এবং ইরাটম 24 ও বিনাশাইল নামক নতুন জাতের ধান উদ্ভাবন করা হয়েছে। মাটি ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে নেওয়ার জন্য চাষাবাদের ক্ষেত্রে কম পানির ব্যবহারে পরমাণু কৃষি প্রযুক্তির ভূমিকা পালন করে। কঠিন শিল্প বর্জ্যকে রেডিও আইসোটোপের সাহায্যে বিশেষ প্রক্রিয়া সারে রূপান্তরিত করে ফসলের জমিতে ব্যবহার করা যায়। কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের প্লাবন্য বা শক্তিমাত্রা হলো পিএইচ। মাটির ক্ষেত্রে পিএইচ নির্ণয় এবং মাটির পিএইচ পরিবর্তন হলে গঠন কিরূপ হবে, ফসলের প্রকৃতি কিরূপ হবে সে সম্পর্কে পরমাণু কৃষি প্রযুক্তি ধারণা দেয়। এছাড়াও আমাদের যে গবাদি পশু আছে সেসব গবাদি পশুর সংজনন এবং প্রজনন ও পুনর উৎপাদন এবং ব্যাকটেরিয়া মুক্ত যে নিরাপদ খাদ্য সংরক্ষণেও এর ব্যবহার লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থী, পরের যে বিষয়টি আছে সেটি হচ্ছে বায়োটেকনোলজি পদ্ধতি। বায়োটেকনোলজি পদ্ধতি। এই বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি হলো এরূপ একটি বিষয় যা কোনো ব্যবহারিক উদ্দেশ্যে বীজ কোষের কোনো উপাদান কাঠামোকে পরিমিত পরিবর্তনের মাধ্যমে একটি নতুন সৃষ্টিকে নির্দেশ করে। বায়োস শব্দের অর্থ জীবন এবং টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি। এই দুটি শব্দের সংমিশ্রণে যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে
বায়োটেকনোলজি এবং জীবন ও প্রযুক্তির কথা বলা হয়েছে। কোনো জীবকে মানব কল্যাণে প্রয়োগের যে কোনো প্রযুক্তিকে বলা হয় বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি। 1919 সালে হাঙ্গেরির প্রকৌশলী কার্ল এরিকি সর্বপ্রথম এই বায়োটেকনোলজি শব্দের ব্যবহার করেন। এটি ভাইরাস, ব্যাকটেরিয়া হতে শুরু করে উদ্ভিদ, প্রাণী, আধুনিক চিকিৎসা বিজ্ঞান, কৃষি, শিল্প সর্বক্ষেত্রেই প্রযোজ্য হয়। আধুনিক কৃষিতে এই জৈব প্রযুক্তি সম্পর্কে বলা যায় যে মডার্ন এগ্রিকালচার, যে বায়োটেকনোলজি includes a range of tools that scientists employ to understand and manipulate the genetic makeup of organisms for use in the production or processing of agricultural products. উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে থাকে জিন বা বংশগতির একক। এই জিনের সাথে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ডিএনএ এবং আরএনএ। মূলত ডিএনএ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যা উক্ত উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যকে ধারণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে যে কোনো প্রাণীর কোষে ডিএনএ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যা উদ্ভিদ এবং প্রাণীর যে বৈশিষ্ট্য আছে সেগুলোকে ধারণ করে থাকে। এটি প্রধানত ক্রোমোসোমে থাকে, বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এই ডিএনএ বংশগত চরিত্র বহন করে। জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় অধস্তন এবং প্রজন্মের স্থানান্তর করে। জীবের সকল এই শারীরতাত্ত্বিক ও জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। যেসব জীবে ডিএনএ থাকে না সেখানে আরএনএ হলো বংশগতির একক। প্রিয় শিক্ষার্থী, এই ডিএনএ এবং আরএনএ জীবের বংশগতি নির্ণয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জৈব প্রযুক্তির গুরুত্ব কি? যে জিন ও এনজাইম প্রযুক্তি চিকিৎসা শাস্ত্র এবং কৃষি ও শিল্প ও পরিবেশ রক্ষায় এই জৈব প্রযুক্তির অশেষ অবদান রয়েছে। উদ্ভিদ ও প্রাণীদেহে এই ভাইরাস, জীবাণু শনাক্তকরণ এবং বিভিন্ন প্রকার জিনগত যে ব্যাধি সেগুলো শনাক্তকরণের ক্ষেত্রে ও রোগ নিরাময়ের ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে উন্নত মানের এনজাইম উৎপাদন ও ব্যবহারে এই গুরুত্ব অপরিসীম। জীবের টিস্যু ও অঙ্গের কালচার, রোগ প্রতিরোধী উন্নত জাতের উদ্ভিদ উদ্ভাবন, বেশি দুধ ও মাংস উৎপাদনকারী সুস্থ সবল গবাদি পশু উদ্ভাবন এবং প্রাণীর দুগ্ধ, রক্ত ও মলমূত্র থেকে ওষুধ উৎপাদন, বিভিন্ন জটিল রোগের প্রতিষেধক ও রোগব্যাধি শনাক্তকরণের জন্য এই অ্যান্টিবডি উৎপাদন, বিভিন্ন ধরনের হরমোন উৎপাদন এবং মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও ফুসফুসে রক্ত জমাট প্রতিরোধক উপাদান উৎপাদন। শিল্পক্ষেত্রে এই অণুজীববিদ্যার জ্ঞানকে ভালোভাবে কাজে লাগিয়ে জৈব প্রযুক্তির সাহায্যে ঔষধের গুণগত ও পরিমাণগত উৎপাদন বাড়ানো, জৈব শক্তি এবং এই খাদ্য উৎপাদন বৃদ্ধি এর গুরুত্বপূর্ণ একটি কাজ। এবং কলকারখানার নির্গত রাসায়নিক পদার্থের বিক্রিয়া প্রশমন ঘটানোর জন্য এই অণুজীবের ব্যবহার হয় এবং মনুষ্য সৃষ্ট বর্জ্য ও জঞ্জাল ধ্বংস এবং পরিবেশ নির্মল করার কাজেও এই অণুজীবের ব্যবহার হয়। জিন ব্যাংক স্থাপন করে জৈব বৈচিত্র্য রক্ষা প্রবৃত্তির ক্ষেত্রেও এই জৈব প্রযুক্তির অসামান্য অবদান রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্পদ সীমিত কিন্তু বিপুল এই জনসংখ্যার ভারে আক্রান্ত দেশসমূহে জৈব প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বায়োটেকনোলজির গুরুত্ব আমরা যদি বর্ণনা করতে যাই তাহলে দেখব যে বায়োটেকনোলজির গুরুত্ব জীব বৈচিত্র্য রক্ষা থেকে শুরু করে সকল ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সহ পৃথিবীর
বিভিন্ন দেশসমূহে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ ঘটে যাচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত। ঘূর্ণিঝড়, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, কার্বন ডাই অক্সাইড নির্গমন, উষ্ণতা বৃদ্ধি প্রভৃতির ফলে উক্ত দেশসমূহে যে প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়, এ কারণে সৃষ্টি হয় খাদ্য সংকট, বন্যা, খরা প্রভৃতি প্রতিকূল আবহাওয়ায় প্রতিরোধী শস্য উৎপাদন, খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জৈব প্রযুক্তির গুরুত্ব রয়েছে। উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবনে এর গুরুত্ব যথেষ্ট। প্রতিটি চাষের মাধ্যমে 30 থেকে 40% ফলন অধিক বাড়ানো যায়। হীরা, আলোড়ন, জাগরণ, সোনার বাংলা, ময়না প্রভৃতি উচ্চ ফলনশীল ধান এর উদাহরণ হতে পারে। এবং অণুজীব বিজ্ঞানীরাও মানুষের স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে, মাছের পোনার কৃত্রিম প্রজননে, অধিক ও দ্রুত উৎপাদনের লক্ষ্যে জিন প্রতিস্থাপনে, পানিকে আর্সেনিক মুক্তকরণে জৈব প্রযুক্তির ব্যবহার করছেন। এবং লবণাক্ত সহিষ্ণু ধান, শীত সহিষ্ণু পাট উদ্ভাবন জৈব প্রযুক্তির উৎকৃষ্ট উদাহরণ। এর মাধ্যমে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত এলাকায় চাষের আওতায় আসবে এবং শীতকালেও পাট উৎপাদন করা যাবে, যার ফলে কাগজ শিল্প সহ অন্যান্য শিল্পের কাঁচামালের অভাব দূর হবে। সোনালী ধান থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান বাদ দিয়ে সমৃদ্ধ ধান উৎপাদনের পদ্ধতি ব্যবহার করা হয়। বায়োফার্মিং শস্য উৎপাদন করা যায়। এরূপ শস্য প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ ছাড়াও সংরক্ষণ করা যায়। এ শস্যের দাম কম, তাই দরিদ্র দেশের জনগণ এতে উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থী, বায়োফুয়েল তৈরিতে এই জৈব প্রযুক্তির সহযোগিতা করে। বলছে জীবের অবশিষ্টাংশ, বর্জ্য, মলমূত্র, বৃক্ষ ও গুল্ম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই বায়োফুয়েল তৈরি করা যায়। এর ফলে কি হয়? এর ফলে পরিবেশ দূষণ কম হবে, বরং উষ্ণতা হ্রাস পাবে। ফুয়েল আমদানি হ্রাসের কারণে বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই পরমাণু ও বায়োটেকনোলজি পদ্ধতি ব্যবহার করে জিঙ্ক সমৃদ্ধ ধান, লবণাক্ততা সহিষ্ণু এবং স্বল্প সময়ের শস্যের জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও মাঠ পর্যায়ের সম্প্রসারণ করা হয়েছে। লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত দেশের দক্ষিণাঞ্চলের বিশাল উপকূলীয় এলাকা ধান চাষের আওতায় আনার সুযোগ সৃষ্টি করছে। প্রিয় শিক্ষার্থী, তদ্রূপ স্বল্প সময়ের সর্বোচ্চ 110 দিন বলা হয়েছে যে এই স্বল্প সময়ের শস্যের জাত চাষের ফলে দেশের যে মঙ্গা পীড়িত এলাকা আছে, সেই মঙ্গা পীড়িত এলাকায় অভাবের সময় খাদ্যাভাব দূরীকরণ এবং মানুষের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের সম্ভব হবে। পরবর্তীতে আমরা যে পদ্ধতিটি দেখতে পাই, যে বিষয়টি আছে সেটি হচ্ছে আইসিটি। বাংলাদেশ বিপুল জনসংখ্যার ভারে আক্রান্ত একটি কৃষি প্রধান দেশ হলেও এখনো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। প্রতি বছরই এই আমদানিযোগ্য জমির পরিমাণ ক্রমাগত হ্রাস পাচ্ছে। ভূমির উপর দুদিক থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। একদিকে অতিরিক্ত জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত জনসংখ্যার জন্য আবাদি জমিকে বাসস্থানে রূপান্তর করা হচ্ছে এবং আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। একদিকে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে অতিরিক্ত জনসংখ্যার বাসস্থান তৈরি করতে গিয়ে, এবং সেই কমে যাওয়া জমিতে আবার সেই অতিরিক্ত জনসংখ্যার অতিরিক্ত খাদ্য উৎপাদনের জন্য অতিরিক্ত ফলানো হচ্ছে। এই যে দুই দিক থেকে দ্বিমুখী একটি চাপ
চাপ তৈরি করা হচ্ছে কিসের উপরে? ভূমির উপরে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়গুলো অনুধাবন করবে যে অতিরিক্ত জনসংখ্যার জন্য যেমন আমাকে আবাদি জমি বাসস্থানে রূপান্তর করতে হচ্ছে, তদ্রূপ আবার অতিরিক্ত জনসংখ্যার জন্য অতিরিক্ত খাদ্য উৎপাদনও করতে হচ্ছে, এবং সেই কমে যাওয়া জমির উপরেই আমাকে দ্বিগুণ ফসল ফলাতে হচ্ছে, 3 গুণ ফসল ফলাতে হচ্ছে। এভাবে জমির উপরে দ্বিমুখী একটি চাপ সৃষ্টি করা হচ্ছে। এবং প্রতি বছরই যে আবাদযোগ্য জমির পরিমাণ ক্রমাগত হ্রাস পাচ্ছে, এর প্রেক্ষিতে কৃষির বিভিন্ন উপখাত বা খাতের যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষির বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ও সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য বা পৌঁছানোর ক্ষেত্রে এক বৈপ্লবিক ভূমিকা পালন করছে হলো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটাকে আমরা সংক্ষেপে আইসিটি বলি, বর্তমানে স্বাস্থ্য, কৃষি, শিল্প ও সেবা প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিতে সাধারণত কিভাবে ভূমিকা রাখছে আমরা যদি বলি যে সাধারণ কৃষি সমস্যা সমাধান, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধান, ফসলে রোগের আক্রমণ, কীটনাশক প্রয়োগ এবং পরিবেশ বান্ধব যে কীটনাশক আছে তা প্রভৃতি সম্বন্ধে ধারণা লাভ। উদ্ভাবনী কৃষি প্রযুক্তির ব্যবহার, যেমন নতুন নতুন কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ, সার ও কীটনাশক, সর্বোত্তম টেকসই প্রযুক্তি নির্বাচন প্রভৃতি সম্বন্ধে ধারণা লাভ করা যায়। এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষির উপকরণ ব্যবহার বৃদ্ধি, যেমন সার, কীটনাশক সহ আধুনিক কলাকৌশলের সঠিক প্রয়োগ জানা যায়। শস্যের জাত ও কৃষি উপকরণ সংরক্ষণ, নতুন জাত ও উপকরণ উদ্ভাবনের সকল তথ্য উপাত্ত সংরক্ষণ এই আইসিটির মাধ্যমেই করা যায়, অর্থাৎ এই আইসিটি ব্যবহারের মাধ্যমেই সম্ভব। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এই আইসিটির সাহায্যে কৃষক লাভ করতে পারে। মাটির গুণগত মান, রোগবালাই ও তার প্রতিকার সম্পর্কে জানতে এটি সাহায্য করে, এবং কৃষি বিজ্ঞানী, গবেষক প্রভৃতির সাথে শক্তিশালী যে যোগাযোগ স্থাপন করা সেটি কেবলমাত্র আইসিটির মাধ্যমে করা সম্ভব। কৃষি উন্নয়নে এই জনকল্যাণমুখী সরকারের কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির লক্ষ্যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য প্রতিরোধ বা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ করে দেয় এই আইসিটির সাহায্যে। সমগ্র দেশের কৃষক এই তথ্য দ্রুত অবগত হতে পারে। এর সাহায্যে সরাসরি ব্যবসায়ীদের সাথে কৃষকদের একটি যোগাযোগ স্থাপিত হয়। উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবনের তথ্য কৃষকরা এর মাধ্যমে জানতে পারে। আবার কৃষকরাও যদি নতুন কিছু উদ্ভাবন করতে পারে, এই তথ্য দ্রুত গবেষণাগারে পৌঁছাতে পারে। যেমন কোনো একজন কৃষক অর্থের অভাবে অল্প পরিমাণ ইউরিয়া সার ক্রয় করে ছিটিয়ে দেওয়ার পরিবর্তে পানিতে গুলিয়ে স্প্রে করে দিলেন, কিন্তু এতে দেখা গেল উক্ত কৃষকের ফলন ভালো হলো। বিষয়টি গবেষকরা জানার পর তারা গবেষণা করে নিশ্চিত হলেন যে ছিটিয়ে দিলে বেশি ইউরিয়া লাগবে, স্প্রে করে দিলে কম লাগবে। তারা আরো বের করলেন যে কতটুকু জমিতে কতটুকু ইউরিয়া কিভাবে স্প্রে করলে অধিক ফলন পাওয়া যাবে। এছাড়া কৃষিতে কোন রোগের জন্য কি ধরনের কীটনাশক কতটুকু পরিমাণে ব্যবহার করা যাবে, এসব আইসিটির সাহায্যে কৃষক জানতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৃষি তথ্য সার্ভিস, অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সার্ভিস, গ্রামীণ ফোনের সিআইসি, বাংলালিংক ফোনের জিজ্ঞাসা 7676 এর মাধ্যমে কোন ফসলের জন্য কতটুকু জমিতে কি কি সার দিতে হবে এবং জমির উর্বরতার মানের বৃদ্ধিতে সুষম সার ব্যবহারেরও সুপারিশ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের কৃষিতে বললাম যেসব ব্যবস্থাগুলো প্রয়োগ করা হয় তার মধ্যে পারমাণবিক কৃষি প্রযুক্তি আমরা আলোচনা করলাম, বায়োটেকনোলজি পদ্ধতি আলোচনা করলাম, এবং আইসিটি বিষয়টিও তোমাদের সাথে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, আলোচনার এই পর্যায়ে আমরা আলোচনা করব যে কৃষি প্রযুক্তি উদ্ভাবন, উন্নত বীজ, অর্থাৎ উন্নত বীজ নিয়ে আমরা এখন আলোচনা করব। বিশ্বের জনসংখ্যা অপ্রতিরোধ্য গতিতে ক্রমবর্ধমান, কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য বান্ধব খাদ্যের যোগান দেওয়ার উৎস ও পরিমাণ বিভিন্নভাবে ক্রমশ সংকুচিত হয়ে আসছে। সবার জন্য খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হলে উন্নত কৃষি প্রযুক্তি, বীজ এবং দক্ষ মানব সম্পদের ব্যবস্থাপনা অনিবার্য।
এবং অপরিহার্য বলা যায়। 1960-এর যে সবুজ বিপ্লব হয়, এই সবুজ বিপ্লবের পর ফিলিপাইনের ম্যানিলায় কৃষিতে সর্বপ্রথম উন্নত বীজ, রাসায়নিক সার, পানিসেচ এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বা উচ্চ ফলনশীল প্রযুক্তি প্রয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। অনেকে এই প্রযুক্তিকে সার, সেচ, বীজ প্রযুক্তি হিসেবেও বিবেচনা করেন। অতএব যে বিজ্ঞানসম্মত জ্ঞান, কৌশল এবং যন্ত্রপাতি প্রয়োগ বা ব্যবহার করে তুলনামূলকভাবে স্বল্প সময়ে, স্বল্প ব্যয়ে, প্রতিকূল পরিবেশে কৃষির ফলন বা উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় তাকেই কৃষি প্রযুক্তি বলে। এই কৃষি প্রযুক্তি কোনো স্থির বিষয় নয়, এটি একটি চলমান ধারণা। সময় এবং পরিস্থিতির প্রেক্ষিতে চাহিদার আলোকে প্রযুক্তির উদ্ভাবন ঘটে। কৃষি প্রযুক্তির প্রধান উপকরণ হল উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক, সার, ট্রাক্টর, পাওয়ার পাম্প, হারভেস্টার এবং উইডার ইত্যাদি। আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান IRRI এর ন্যায় বাংলাদেশও ধান গবেষণা ইনস্টিটিউট BRRI বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি, বিশেষ করে উচ্চ ফলনশীল বীজ উৎপাদন, পরমাণু ও জৈব প্রযুক্তি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ব্যাপক সফলতা এনে দিয়েছে। 70 দশকের প্রথম দিকে প্রবর্তন করা হলো উচ্চ ফলনশীল জাত IR8, 3 মৌসুমে চাষের উপযোগী BR3। এর মাধ্যমে আধুনিক ধান চাষের গোড়াপত্তনের মাধ্যমে ধান উৎপাদনের যে বিপ্লব সূচনা হয় এবং খাদ্যশস্যের এই ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য বন্যা, লবণাক্ততা ও খরাপ্রবণ এলাকায় ধানের আবাদ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন জাতের ধান উদ্ভাবনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিরি, হীরা, সোনার বাংলা সহ লবণাক্ত সহিষ্ণু বিনা 8 এবং ব্রিদান 47 আবাদ শুরু হয়েছে। পাশাপাশি লবণাক্ত প্রবণ এলাকায় জন্য ব্রিদান 53, 54 ও বন্যাপ্রবণ এলাকায় জন্য ব্রিদান 51, 52 জাতের উন্নত বীজ উদ্ভাবন করা হচ্ছে। শীঘ্রই আবাদ কার্যক্রম শুরু হবে। একই সাথে আফ্রিকা থেকে খরা সহিষ্ণু যে নারিকা জাতের ধানের জাত সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বঙ্গাপীড়িত যে এলাকা অঞ্চল আছে সেখানে এই সমন্বিত কৃষি কার্যক্রম গ্রহণ ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বাস্তবায়নের পাশাপাশি এই বিনা সার ধান চাষের মাধ্যমে স্থায়ীভাবে মঙ্গা দূর করা সম্ভব হয়েছে। বাংলাদেশের কৃষি প্রযুক্তি যে উদ্ভাবন হয়েছে, সেই কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। তোমরা জানো যে বাংলাদেশ একটি জনবহুল কৃষি প্রধান দেশ। এখনো একটি জনসংখ্যার একটি বিশাল অংশ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং জাতীয়ভাবে শতাংশ বাংলাদেশ এখনো একটি নির্দিষ্ট সংখ্যার মানুষ এখনো ভূমিহীন এবং বাংলাদেশের একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ গ্রামে বসবাস করে। জনসংখ্যার প্রায় একটা নির্দিষ্ট শতাংশ মানুষের মাথাপিছু জমির পরিমাণ আমরা যদি বলি 0.05 একরেরও অপেক্ষা কম। সে অনুযায়ী অর্থাৎ 2015 অনুযায়ী বিশ্বের 187টি দেশের মধ্যে মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান 139তম এবং 14 সালে ছিল 142তম। এসব তথ্য প্রমাণ করে বাংলাদেশ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব অপরিসীম এবং এই কৃষি প্রযুক্তি উদ্ভাবনের প্রথমে বলা হয়েছে নতুন জাতের শস্য বীজ উদ্ভাবন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় লবণাক্ততা ও খরাপ্রবণ এলাকার জন্য অথবা বন্যাপ্রবণ এলাকার জন্য বিদ্যমান কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ ব্যবহারের সাথে সামঞ্জস্যপূর্ণ শস্যের নতুন জাত উদ্ভাবন অত্যন্ত জরুরি। উৎপাদনশীলতা বৃদ্ধি। উন্নত কৃষি উপকরণ যেমন ধান কাটার সময় কাঁচির পরিবর্তে হারভেস্টার ব্যবহার করলে অল্প শ্রমের সাহায্যে অধিক উৎপাদন করা সম্ভব হয়। একইভাবে
উন্নত বীজ, সার, কীটনাশক ব্যবহার করলে উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, অধিক উৎপাদন করার কথা বলা হয়েছে, যে কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একই আয়তনের জমিতে পূর্বের তুলনায় অধিক পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব। এর ফলে খাদ্য নিরাপত্তার ঝুঁকি হ্রাস পাবে। বলা হয়েছে দক্ষতা বৃদ্ধি, যে ক্রমাগতভাবে যদি কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ও জমিতে ব্যবহারের ফলে কৃষকদের কৃষি উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পাবে। কর্মসংস্থানের কথা বলেছে, কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষি জমিতে প্রয়োগের মাধ্যমে বাড়তি শ্রমের প্রয়োজন হয়। এর ফলে বাংলাদেশের মতো শ্রমবহুল দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। পরনির্ভরশীলতা হ্রাস। কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে ফসল তথা খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলে আমরা যে পরনির্ভরশীল একটি জাতি, সেখান থেকে আমাদের মাথা গোজানো একটি কি বলে, সেখান থেকে আমরা চলে আসবো, যে আমরা পরনির্ভরশীল থাকবো না, আমরা আত্মনির্ভরশীল হব। সেই পরনির্ভরশীলতা হ্রাস পাবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাও সম্ভব হবে। আয় ও জীবনযাত্রার মানের কথা বলা হয়েছে, যে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে সমগ্র অর্থনীতি লাভবান হবে এবং কৃষকদের উৎপাদন, আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। এক্ষেত্রে ধনী শ্রেণীর কৃষকরা অধিক লাভবান হলেও প্রান্তিক কৃষকদেরও অনেক প্রাপ্তি ঘটে। এছাড়াও কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পের প্রসার, শিল্পের কাঁচামালের যোগান, পরিপূরক শিল্প, ব্যবসা বাণিজ্যের যে সম্প্রসারণ সহ অবকাঠামোগত অনেক উন্নয়ন সাধিত হয়। উন্নত বীজ উদ্ভাবন ও এর ফলাফল সম্পর্কে বলা হয়েছে, যে উচ্চ ফলনশীল উন্নত বীজ, আধুনিক সেচ সুবিধার প্রয়োগ, রাসায়নিক সার, কীটনাশক এবং প্রাতিষ্ঠানিক কৃষি ও পল্লী ঋণ। ইতিবাচক প্রভাব কথা বলা হচ্ছে, এখানে দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়, একটা হচ্ছে ইতিবাচক প্রভাব আর একটা হচ্ছে নেতিবাচক প্রভাব। যে কৃষি প্রযুক্তি উদ্ভাবনে আমাদের ইতিবাচক প্রভাবগুলো কি, যে উৎপাদন বৃদ্ধি পাবে, আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, সম্পদের কাম্য ব্যবহার হবে এবং জলবায়ু পরিবর্তনজনিত আমাদের যে সমস্যা সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। এবং সর্বোপরি খাদ্য নিরাপত্তার কথা বলা হচ্ছে, যে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর যে বর্ধিত খাদ্য চাহিদা পূরণে তথা খাদ্য নিরাপত্তায় উন্নত বীজ উদ্ভাবনের গুরুত্ব অপরিসীম। এবং নেতিবাচক প্রভাবের কথা বলা হয়েছে, যে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে নেতিবাচক কিছু প্রভাব দেখি, যে দেশীয় প্রজাতির শস্য, সামাজিক বৈষম্য, মাটির উর্বরতা হ্রাস, পানির স্তর নিচে নামা, মৎস্য উৎপাদন এবং অবাঞ্ছিত রোগবালাই। আমরা সর্বশেষ বলতে পারি, যে অনেক নেতিবাচক দিক থাকা সত্ত্বেও বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তির ব্যবহার সময়ের একটি বাস্তবতা। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম, যে বাংলাদেশের কৃষি উৎপাদনের ক্ষেত্রে বায়োটেকনোলজি, কৃষি প্রযুক্তির কথা বলা হয়েছে, এবং সর্বশেষ আমরা যে বিষয়টি আলোচনা করলাম, যে বাংলাদেশের কৃষি প্রযুক্তি উদ্ভাবনের যে গুরুত্ব, সেই বিষয়গুলো নিয়ে তোমার সাথে আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে এবং তোমরা অনেকেই উপকৃত হবে এবং নিয়মিত তোমরা ক্লাসগুলো অনুসরণ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনায় এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।